সবাই কেমন আছেন? তো অনেক দূর থেকে অনেকে এসছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ঋদ্ধি স্যার যেটা বলছিল, সকলে প্রমাণ করে দিয়েছে যে কারা অরিজিনাল ইএলএস কে ভালোবাসে, তাই তো? কারণ অলরেডি মিটিং ট্রেনিং উঠে গেছে, মানে আগে ছিল ওটা যারা ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করবে তারাই মাইনে পাবে। তো আপনারা তো না আসলেও মাইনে পেতেন, তাহলে কেন আসলেন পয়সা খরচ করে? শেখার জন্য। তো ওনারাও যদি শেখার জন্য এতদিন আসতো না, তাহলে ওনারাও অনেক বড় হয়ে যেত, তাই তো? তো যারা আসেনি তাদের জন্য একটা ক্লাব চেয়ে নেবো। কি বলছেন? আসেনি কি আছে, দেখুন একটা গ্রামে সবাই কোটিপতি হতে পারে না, পারে কি? আবার একটা গ্রামে সবাই গরিবও থাকে না। তো সবাইকে মিলেমিশে সময়টা চলছে, এই দুনিয়াটা চলছে। তো যদি মনে করেন যে আমি পৃথিবীর সবাই বড়লোক হয়ে যাবে, তাহলে পৃথিবী চলবে না। আবার সকলে যদি গরিব হয়ে যায় তাহলেও চলবে না। চলবে কি? তাহলে একটা সিস্টেমে চলে, সকলে একটা সিস্টেমে চলে। তো যাই হোক, আজকে আমি কিছু শেখাবো, যদি নিতে পারেন, কারণ সবার তো নেওয়ার ক্ষমতা থাকে না। যে বেশি নিতে পারবে সে অনেক দূর যেতে পারবে। তো আপনারা তো শিখতে এসছেন, তাই না? তো মেন যে বিষয় চলে আসি, অনেকে কাজ করছে বাড়ি বাড়ি গিয়ে, অনেকে সপ্তাহে একদিন কাজ করে, অনেকে 24 ঘন্টা কাজ করছে, আমি সবই দেখতে পাচ্ছি, তাই না? ভারতের প্রধানমন্ত্রী দিল্লিতে বসে আছে, সে টোটাল দেশের খবর রাখে কিনা? কোথায় কি হচ্ছে সব খবর রাখে। তো আমাদের একটা নেটওয়ার্ক আছে, যেটা আমরা কে কি করছে না করছে সব দেখতে পাই, তাই তো নাকি? তো যাদের ভালো লাগে আমি সেই ছবিগুলো কিন্তু গ্রুপে দিয়ে দেই, দেখেছেন তো? যে বাড়ি বাড়ি প্রোগ্রাম করছে, এনারা ভালো পরিশ্রম করছে, আমি গ্রুপে দিয়ে দিই, দেখুন আপনারাও করুন। সেটা দেখেও যদি কেউ না ঠিক করে নিজেকে, তাহলে তো আমাদের আর কিছু করার থাকে না, তাই না? কারণ আপনি যতই পরিশ্রম করেন না কেন, উপরওয়ালা যদি না চান যে আপনি কিছু করবেন, তাহলে আপনার সেটা হবে না, এটা জানেন? ধরেন আপনি একবার এই কোম্পানিতে যাচ্ছেন, একবার ওটা যাচ্ছেন, আপনি বড় লোক হবেন, কিন্তু উপরওয়ালা চাইছেন না যে আপনি ধনী হন, তাহলে আপনি যতই পরিশ্রম করেন, যতই লাফালাফি করেন, ছোটাছুটি করেন, হবে? হবে না তো। কারণ উপরওয়ালার একটা সিস্টেম আছে, আপনি যদি পরের জন্য ভাবেন, উপরওয়ালা আপনার জন্য ভাববে, ঠিক আছে? আপনি যদি শুধু নিজের জন্য ভাবেন, উপরওয়ালা আপনার জন্য কোনোদিনই চিন্তা করবে না। আমাদের একটা মুদিখানার দোকান আছে, সবাই জানে, ছোট মুদিখানার দোকান। তো একটা বাচ্চা এসছে, যে আমার বাবাকে বলছে চানাচুর নেবো, বলছে পয়সা, বলছে পয়সা নেই, বলছে তাহলে ওই কৌটো থেকে নিয়ে নে। আর বাবা বলছে কৌটো থেকে এক মুঠো নিয়ে নে। তা ও বলছে না তুমি দাও। আমার বাবা বলছে তুই নে না, তো বলছে না তুমি দাও। তো যখন আমার বাবা দিল, তখন নিল। এখন কারণটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে? আমার বাবা বলছে তুমি যে এই কৌটো থেকে আমি বারবার নিতে বলছি, তুমি কেন নিচ্ছ না? বলছে আমি নিলে আমার তো লস হবে, আমার হাতটা ছোট, আর তুমি দিলে তোমার বড় হাত অনেকগুলো আসবে, তো তার জন্য, ঠিক আছে? তো ব্যাপারটা এখানে, আপনার যদি উপরওয়ালা একবার মনে করে যে একে দেবো না, তো আপনি নিয়ে উঠতে পারবেন না। আর আপনি যদি ভাবেন আমি ছিনিয়ে নেব, কিছু দূর গিয়ে আপনি সব শেষ হয়ে যাবে। তো জীবনের লক্ষ্য যা ঠিক আছে, যেটা আমার ছিল, আমার গ্রামে অনেক ছোট বড় কথা শুনেছি, অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, অনেক কিছু সহ্য করেছি। আজকে অনেকে ভাবে যে বাবুল স্যার এই জায়গায় এসছে, অনেকটা সহজেই চলে এসছে, ওর কপালটা মানে খুব ভালো, এরকম কিছু না। কিন্তু কপাল ভালো তখনই হয় যখন নিজের জন্য আমি কোনোদিন চিন্তা করিনি, মানুষের জন্য চিন্তা করেছি। আজকে আমার যে ইঞ্জিন অয়েলের কোম্পানি আছে, সেখানে হাজারো লোক কাজ করে, তারা ভালো ইনকাম করে, কিন্তু আমি ভেবেছি যে এরা 1000 জন ইনকাম করছে বা 2000 জন ইনকাম করছে, আর আমি করছি। তো আমি যদি চাই, আমি যদি চেষ্টা করি লাখো লাখো মানুষের রোজগার দেবো, তো এটা কি আমার ভুল? এটা আমার ভুল? তো সেই পরিকল্পনায় আমি যখন চলেছি, আমার একটা একটা বাধা ভেঙে গিয়েছে, টাকার অভাব বুঝে গিয়েছে, স্বপ্নগুলো পূরণ হয়ে গেছে। আমি কিছুই চাইনি, আমি নিজের জন্য কিছু, কিন্তু সব হয়ে গেছে, কারণ উপর থেকে আসছে। তো উপর থেকে যখন আসবে, তখন আমাকে আর কারোর জন্য ভাবতে হবে না, মানে কেউ আমার জন্য ভাবুক সেটা ভাবতে হবে না। তো আপনাদেরকেও বলি, আপনারা নিজের জন্য চিন্তা করবেন না, শুধু ভাবুন যে আমি যাদেরকে জয়েনিং করাচ্ছি, উপরওয়ালার কাছে চাইবেন
যে আমার কিছু চাই না গড, আমার কিছু চাওয়ার নেই, এই যে দুজনকে জয়েনিং করেছি এদের কোটিপতি বানিয়ে দিই। তাহলে কি হবে? আপনার জুনিয়ররা যদি কোটিপতি হয়ে যায়, আপনি ক কোটি টাকার মালিক হবেন? নিজের জন্য চাওয়া লাগে? লাগে না তো। শুধু বলবেন যাদেরকে দিয়েছে এরা কোটিপতি হয়ে যাবে। আজকে দেখবেন, আজকে আমরা এখানে যে রিয়েল করছি, কোনো 2 নম্বরই কথা বলি না, কোনো চিটিংবাজি করি না, তার প্রমাণ আপনারা দেখতে চান? জলজন্ত দেখতে চান? আজকের আগের মাসে ইরফান কোন র্যাঙ্কে ছিল মনে আছে কারুর? এর আগের মাসে কোন র্যাঙ্কে ছিল? 5 স্টার ছিল তো? ঠিক তো? সঠিক তো? তো আমরা সবাই জানি 5 স্টার ছিল। তো 1 মাস পুরো না হতে হতে সিলভার এক্সিকিউটিভ হয়েছে এবং রয়্যালিটি অ্যাচিভার। আজকে একটা অল্প বয়সের ছেলে, তাই তো? মানে সব থেকে গর্ব এখানেই যে গ্রামে প্রথমে অনেকে বলেছিলাম, কেউ আমার সাথে হাত মেলায়নি, ভেবেছিল এই ব্যবসা ওই ব্যবসা, অনেক করেছি, অনেক জানি, ওতে কিছু হয় না, অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু ইরফান সাফুদ্দিন আমার হাতে হাত মিলিয়েছিল। আজকে দেখুন, সেখান থেকে ও 1 মাস আগে ছিল 5 স্টার, আর আজকে হয়ে গেল রয়্যালিটি অ্যাচিভার সিলভার এক্সিকিউটিভ। তাহলে কাজ হচ্ছে না হচ্ছে না? কাজ হচ্ছে না হচ্ছে না? এটাই তো প্রমাণ যে কাজ হচ্ছে, ফুল দমে হচ্ছে। যারা চাইছে তারাই পাচ্ছে, যারা চাইছে না তারা পাবে না। আমার তো সবাইকে দরকার নেই। ভারতবর্ষে প্রতিটা লোক যদি এলএসএ চলে আসে, আমি একদম সত্যি কথাই বলছি, ভারতবর্ষের প্রতিটা লোক যদি এলএসএ চলে আসে, দেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাহলে আমি যে গাড়িটা চেপে আসি, ড্রাইভার খুঁজে পাবো না। আপনারা বাজারে যাবেন, সবজির দোকানদার নেই, সবই এলএস করে। তো আপনি চিকেন কিনতে যাবেন, মুরগির দোকানদার থাকবে না, তাহলে আপনি না খেয়ে মরবেন, চাষারা চাষ করবে না, দেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তো আমি কখনোই চাইবো না দেশের ভারসাম্য নষ্ট, কিন্তু এটা তো চাই যে কিছু গরিব মানুষ এখান থেকে করোড়পতি হোক, এটা তো চাই। কারণ আজকে যারা কোটিপতি, আজকে যারা করোড়পতি, সেই কোটিপতি হওয়ার স্বাদটা, যে স্বাদ তারাই পাচ্ছে, তাই না? আমরা গরিবরা পাচ্ছি। আমরা টেনশনে সকাল থেকে ঘুম হয় না, আজকে চাল নেই, কাল ছেলের মাইনে দিতে হবে, কালেই তাই অনেক, যেগুলো আমি বিগত দিনে লিড করেছি, আমি জানি সেগুলো, তো বলতে তো লজ্জা নেই। আজকে এই সমস্যা, কাল ওই টাকা লাগবে, সে মানে যা ইনকাম করি সে টান পড়ে যায়, তাই তো? এই টেনশন যে কত ইনকাম কিভাবে বাড়াবো, শুধু এই টেনশনে দিন চলে যায়, আর একটা দিন জলের মতো পার হয়ে যায়, আর রাত্রে শুয়ে ঘুম আসে না যে কালকে আবার দিনটা কি হবে, আবার ছুটতে হবে। এটাই তো আমাদের জীবন। আর যারা করোড়পতি, তাদের স্বাদটা দেখুন, তারা চিন্তা করছে পয়সার তো অভাব নেই, আজকে এই বিল্ডিংটা কিনেছি, তো এটা আমার খুব একটা পছন্দ হয়নি, পরের বিল্ডিংটা দুর্দান্ত হওয়া চাই। আজকে এই গাড়িটা আছে, এই গাড়িটা একটু বাম্পারে পড়লে একটু ক্যাশ ক্যাশ আওয়াজ হচ্ছে, তাহলে এটা বাদ, পরের দিন অন্য গাড়ি, পরের মাসে অন্য গাড়ি, এরকম হয়তো। মানে কি হয়, আমরাও খাটি, ওরাও খাটে, কিন্তু এর মধ্যে পার্থক্য কি আছে? আমরা শরীরের 90% অংশ দিয়ে পরিশ্রম করি, আর ওরা এই মাথাটা 10% খাটায়। পার্থক্য এটা মানেন তো সবাই? যারা দিন মজুর কাজ করে 500-1000 টাকা ইনকাম করে, তাই তো, তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে। কিন্তু যারা আজকে ধনী ব্যক্তি, তারা মাথাটা খাটায়। আজকে রিলায়েন্স কোম্পানির মালিক কি করে? আঙুল নিয়ে মাঠে যায়, ওর সেকেন্ডে মিনিটে কত ইনকাম আমরা দেখেছি তো ইউটিউবে, আমরা ফোনে দেখেছি তো। আজকে সে কি করে? তার 4টে 5টা 10টা গাড়ি নিয়ে পিছনে বডিগার্ড থাকে, যেখানে যায় সেখানে শুধু যাওয়াটাই কাজ, পকেটে কোনো টাকা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, সব বডিগার্ড তারাই করেন, সব লোক আছে, শুধু খায় আর ঘুমায়, এটাই কাজ, মেন কাজ খাওয়া আর ঘুমানো, তাই তো? আর আমরা কি করি? পুরো উল্টো, সকাল থেকে শুধু খেটে খেটে রাত্রে যাই, তাও বাড়ি গিয়ে এই ঝামেলা, এই নেই তা নেই, বাড়ি গিয়েও সুখ নেই, এটাই হয়। তো আমরা সেই জায়গায় যেতে চলেছি, কিন্তু সবাই তো যেতে পারবে না। যারা একদম সম্পূর্ণভাবে আমার কথাগুলো মানতে পারবে, তারাই কিন্তু সাকসেস পাবে, এবং এটা 100% গ্যারান্টি, সেটা ইএলএস থেকেই হবে, ঠিক আছে? কারণ আমাদের সাথে প্রথম থেকে অনেকে এসেছিল, অনেকে নেই, এরকম কোনোদিন সম্ভব না যে প্রত্যেকে আসবে আর প্রত্যেকে সাকসেস নিয়ে যাবে, এটা সম্ভব না। সম্ভব না, কিন্তু কিছু লোক তো সাকসেস পাবে, সে কিছুটা অনেক, যেটা অন্য কোম্পানির থেকে আমাদের এখানে হার্ড অনেক বেশি, তাই না? অনেক হার্ড বেশি। অন্য কোম্পানিতে শতকরা একজন সাকসেস পায় কি সন্দেহ আছে, আমাদের এখানে প্রায় 15% সাকসেস আছে এই মুহূর্তে,
15%, তো সেটা যাতে আরো বেশি হয় 50% করা যায়। তো আমি সেই জন্য একটা কিভাবে করতে হবে কাজটা সেটাই আজকে বোঝাবো। তো সবাই শুনতে রাজি তো? ঘুম লাগছে? কার কার ঘুম লাগছে? রামদা তো ডেলি ঘুমে, আজকে জেগে আছে, ঠিক আছে। তো ঘুমালেও শোনে, আমি জানি ঘুমালেও শোনে, তাই তো? তো যাই হোক, আজকে যে বিষয়টা বলবো একটা গল্পের ছলে বলছি, মানে এটা কিন্তু কোনো গল্প না, এটা সত্য কাহিনী অবলম্বনে এটা হয়েছে। তো একটা ডাক্তার ছিল, আমাদের কলকাতারই ডাক্তার। তো এখন তার দিল্লি একটা মিটিং আছে, আর্জেন্ট মিটিং। তো ফ্লাইট বুক করেছে, ফ্লাইট বুক করতে করতে বুক করা হয়ে গেল। তো যেদিন প্লেন ছাড়বে যে টাইমে, তো একটা প্রাইভেট গাড়ি করে যেতে যেতে সেটা খারাপ হয়ে যায়। তো চিন্তা করছে, তো আমার তো মিটিং এ যাওয়া হবে না, প্রচুর টেনশন করছে ডাক্তার। অ্যাটাচি নিয়ে মানে এয়ারপোর্টের কাছাকাছি চলে গেছে, মানে গাড়িটা তখনই খারাপ হয়ে গেছে। অ্যাটাচি নিয়ে ছুটছে, ছুটতে ছুটতে কোন রকমে এয়ারপোর্টের মধ্যে ঢুকে দেখলো যে প্লেন সবে ছাড়বে, অ্যানাউন্স করছে, ওনারই নাম অ্যানাউন্স করছে যে উনি এখনো আসেনি, পৌঁছয়নি। এটা এয়ারপোর্টে হয় কিন্তু, যে কোনো ব্যক্তি যদি না যায় তাকে অ্যানাউন্স করা হয় যে আপনি তাড়াতাড়ি পৌঁছে যান, প্লেন ছেড়ে দেবে। তো কোন রকমে প্লেনে গিয়ে হাফ ছাড়লো যে আমি পৌঁছে গেছি, মিটিং এ যাব। তো উপরবেলা যদি চায় দিল্লি যাবে মিটিং এ, তবেই তো যাবে, তাই না? তো প্লেন ছেড়ে দিল, টেক আপ করলো, যেতে 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 হঠাৎ করে ইউপি পার হবে, বিশাল ওয়েদার খারাপ, ঝড়ঝামটা। তো ওখানে অ্যানাউন্স করলো এয়ারপোর্ট থেকে যে আপনাকে এখনই নামতে হবে, না হলে প্লেন মানে পড়ে যেতে পারে, প্রচুর ঝড় বৃষ্টি। তো ওখানে ইউপিতে ল্যান্ড করলো একটা এয়ারপোর্টে প্লেনটা। তো ডাক্তার চিন্তা করছে যে আমার তো 8টা থেকে মিটিং সন্ধে, আমি কিভাবে পৌঁছাবো, খুব টেনশন করছে। তো এয়ারপোর্টে নেমে কিছুক্ষণ মানে এয়ারপোর্টের যারা লোকজন আছে তাদের সঙ্গে ঝামেলা করছে যে আমার এই মিটিংটা খুব আর্জেন্ট, যেভাবে হোক আমাকে পৌঁছাতে হবে, আপনি কোনো ব্যবস্থা করে দিন, যে কোনো প্লেন যাচ্ছে আমাকে তুলে দিন, এরকম একটা টেনশনে আছে। তখন বিকেল 5টা বাজে। তো একটা লোক বললো, আপনি যদি 8টার মধ্যে দিল্লি যেতে চান তাহলে আপনার একটা পরামর্শ দিচ্ছি। তো সে লোকটা বললো, কি পরামর্শ? ডাক্তার বললো, কি পরামর্শ? বললো, একটা প্রাইভেট এখান থেকে গাড়ি নিয়ে নাও, আরামসে তুমি দিল্লি পৌঁছে যেতে পারবে, কারণ প্লেন এখন ছাড়বে না, বোঝা যাচ্ছে? মানে বিশাল ঝড় বৃষ্টি, প্লেন এখন ছাড়বে না। তো একটা যেতে যেতে একটা প্রাইভেট গাড়ি পেলো রাস্তায়, তাকে বুক করে নিল, বুক করে বললো আমার এই লোকেশনে আমার 7টার মধ্যে পৌঁছতে হবে। তো প্রাইভেট গাড়িটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে প্রচন্ড ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে, হতে হতে মানে নেট চলছে না, ফোনের নেট চলছে না। আমরা যখন গাড়ি করে যাই তখন নেটটা চালাই, ম্যাপটা চালাই, তাই না? যে গন্তব্যস্থলে যাবো, মানে আমরা ম্যাপটা চালিয়ে দিই, তো সেখানে আমাদের গাড়ি চলে যায়। তো ডাক্তারবাবু পেছনে বসে আছে, গাড়িটা খুব বেগেই যাচ্ছে, যেতে যেতে একটা বড় ডাল ভেঙে পড়লো গাছের সামনে। তো ডাক্তার বলছে, এত বাধা কেন, এত বাধা বিপত্তি কেন, আজকে এটা হতে হলো, আজকে এই ঝড় বৃষ্টি? তো কোনো রকমের দুজন মিলে ডালটা সরালো, সরিয়ে যেতে যেতে যেহেতু নেট চলছে না, ম্যাপটা ড্রাইভার ভুল করে, একে টাইম সংকেত, আবার যে রাস্তায় যাওয়ার কথা ঠিক উল্টো রাস্তায় চলে যায়। বোঝা যাচ্ছে কত বড় সমস্যা? তো উল্টো রাস্তায় প্রায় 40 কিলোমিটার চলে যাওয়ার পরে ড্রাইভার বুঝতে পারে যে আমি ভুল রাস্তায় চলে এসেছি। তখন যদি বলে ডাক্তারকে যে এই প্রবলেম, তখন কি হবে বলুন আপনারাই? ড্রাইভার যদি বলে ডাক্তার আমি ভুল করে চলে এসেছি, একে টাইম সংকেত, তখন অলরেডি 7টা বাজতে 15 মিনিট বাকি, 8টা থেকে মিটিং, এবারে কি হবে আপনারাই বলুন। তো ড্রাইভার বললো যে স্যার কিছু মনে করেন না, মানে পথ ভুল করেছে এটা বলছে না, বলছে এই ঝড় বৃষ্টিতে আমি আর চালাতে পারছি না, তো আপনি এক কাজ করেন, এই ঝড় বৃষ্টিতে কিছুক্ষণ আমরা রেস্ট নেই কোনো একটা বাড়ি গিয়ে। তো চারিদিকে গাছপালা, কোনো বাড়িও দেখতে পাচ্ছে না, অ্যাটাচিটা মাথায় দিয়ে ডাক্তার দৌড়তে লাগলো, দৌড়তে লাগলো, একটা কুড়ে ঘর, ভাঙাচুরো কুড়ে ঘর, সেখানে গিয়ে হাজির। তো ডাক দিচ্ছে গেট থেকে যে কেউ আছেন? তো একটা বুড়ি কাঁপতে কাঁপতে বেরিয়ে আসলো, অনেক বয়স্ক বুড়ি, প্রায় 70 বছর প্লাস বয়স। তো ডাক্তারবাবু বলছে, এখানে আপনি একা থাকেন? বলছেন না, আর একজন থাকে। তো ডাক্তারবাবু ঘরে গেলেন, গিয়ে বসার জায়গা নেই, বুঝলেন, সবকিছু সাথে সাথে ভিজে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, আর কুড়ে ঘরটার অবস্থাও সেরকম ভালো ছিল না। তো ডাক্তার মশাই একটা খাটের কোনায় বসতে গিয়ে দেখলো ওই খাটে একটা ছেলে, 10 বছর বয়স একটা ছেলে অসুস্থ অবস্থায় শুয়ে আছে, বুঝে গেল?
যে একটা যে খাটটার এক কোনায় বসেছে ডাক্তারবাবু, সেখানে একটা বাচ্চা শুয়ে আছে 10 বছর বয়স এবং অসুস্থ, দেখেই বুঝতে পারছে, কারণ ডাক্তার মানুষ। তো বুড়িটাকে জিজ্ঞেস করছে যে বাচ্চাটা কে, ডাক্তার বলছে। তো বুড়িটা বলছে এটা আমার নাতি, আজকে 1 বছর ধরে অসুস্থ, তো প্রচুর টাকা ব্যয় করেছি, আমার সর্বস্ব শেষ করেছি, তো প্রচুর টাকা খরচ করেছি, মানে চিকিৎসা করে আমি ওকে সারাতে পারছি না। একটা কঠিন রোগ হয়েছে, যে রোগটা দিল্লিতে থাকে একটা ডাক্তার, তার চেম্বার আছে, এবং কলকাতায় বাড়ি, 2 জায়গায় তার চেম্বার আছে। সেই ডাক্তারই একমাত্র ভালো করতে পারে, কারণ আমি বড় বড় ডাক্তারকে দেখিয়েছি, তারা বলেছে যে আমার দ্বারা অসম্ভব। যদি ওই ডাক্তার আসে, তার নাম আছে ডাক্তারটার, তো ওই ডাক্তার যদি তুমি দেখাতে পারো দিল্লি গিয়ে, তাহলে তোমার এই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। বুঝে গেল? গল্প শুনেছেন আগে? অনেকে শুনেছে, তো ইমোশনাল আমি হয়ে যাচ্ছি, কারণ গল্পটা সত্য এই জন্যে। তো তখন ডাক্তার বললো আমি সেই ডাক্তার। বুঝে গেল? মানে এখানে উপরবেলা চাইলে কি হয় একবার দেখুন। মানে বুড়ি বৃদ্ধটার কোনো সামর্থ্য ছিল না যে বাচ্চাটাকে নিয়ে দিল্লি যাবে এবং দিল্লি গিয়ে তাকে চিকিৎসা করবে, সেই সামর্থ্য আর নেই, সবকিছু শেষ। তো তিনি শুধু এই প্রার্থনাই করতো, রাত দিন 24 ঘন্টা বুড়িটা এই প্রার্থনাই করতো যে ডাক্তারবাবুকে আমাকে পাইয়ে দেন। উপরবেলার কাছে বলতো যে ডাক্তার রমানন, এই ডাক্তার রমাননকে আমাকে দেখা করিয়ে দেন, দেখা করিয়ে দেন। তাই উপরবেলা সেই ডাক্তারকেই তার বাড়ি পাঠিয়ে দিল। তো আমাদের লক্ষ্য যদি এরকম থাকে, আমাদের তপস্যা যদি এরকম থাকে, আমাদের টার্গেট যদি এরকম থাকে যে ইএলএস থেকে গোল্ড অ্যাচিভ করব, ব্লু ডায়মন্ড অ্যাচিভ করব, তো পৃথিবীর কোনো সাধ্য নেই, কোনো শক্তি নেই যে আপনার এই স্বপ্ন থেকে আপনাকে বিরত রাখে। ঠিক আছে? তবে আমি বলেছি 1টা বছর এখানে দিতে হবে, বলেছি তো, যে পৃথিবীতে যে কাজ আপনি করছেন সারা জীবন করবেন, আপনি সেখানেই থেকে যাবেন। আপনারা ভাবেন কেউ না কেউ কিছু না কিছু তো করেন, আজকে ওই কাজ করবেন, সারা জীবন ওখানেই থাকবেন, না একটা 4 চাকা কিনতে পারবেন, না 10 বিঘে জমি কিনতে পারবেন, কিচ্ছু হবে না। কিন্তু যদি মন থেকে চান যে কিছু করব, উপরবেলার কাছে চান, উপরবেলা সবকিছু দিতে প্রস্তুত, যদি 1টা বছর ইএলএস এ পরিশ্রম করেন, তাহলে আপনারা নিজেরাই বলেন যে 1 বছর পরিশ্রম করবেন না মরার আগ পর্যন্ত পরিশ্রম করবেন? 1 বছর পরিশ্রম করে সারা জীবন বসে খাবেন, আর সারা জীবন কষ্ট করবেন, সারা জীবন খাবেন। দুটো অপশন আমার কাছে থাকে, আপনি কোনটা নেবেন নেন। আজকে 1 বছর যারা কাজ করছে তাদের কিছু করতে হচ্ছে? নির্বাণ আছে, সাফুদ্দিন আছে, পোষণ আছে, রিদ্ধি আছে, আরো আমাদের বিভিন্ন বাইরে আছে, অনুপ কুমার মাইতি, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গায় আরো বড় বড় লিডার, সবার নাম মনে রাখিনি। 1 বছর করছে, তারা ভালো ভালো র্যাঙ্কে চলে গেছে, তাদের আর কিচ্ছু করতে হবে না, সারা জীবন বসে খাবে। তো বসে তো খেতে পারবে না, টিমের ভালোবাসা থাকলে টিমের সঙ্গে থাকবে। তো অনেকে আছে স্টার হয়ে গেছে, 3 স্টার হয়ে গেছে, 1 বছর এখনো হয়নি, কিন্তু কাজ ছেড়ে লাইন চুতো। তো নিজের যদি দিক না ঠিক থাকে, কোথাও কিছু হবে না। আপনি ভাবছেন এই ডাল থেকে ওই ডালে যাব, ওখানে সুখ, কোথাও সুখ নেই। আমি বলেছি তো যে ইএলএস এর থেকে ভালো যদি কোনো সিস্টেম থাকে নিয়ে আসবেন, আমি করব, তবে এগ্রিমেন্ট করতে হবে। আমি তো এগ্রিমেন্ট করতে রাজি, এগ্রিমেন্ট করতে পালাবে দরকার নেই। আমার নিজেরই ভরসা নেই, সেখানে নিজেরই ভরসা নেই, তা বড় কি করে হবে? কিছুদিন দিয়ে যাবে দুধ, ওই দুধ নিয়ে দই বসান, আর কি হবে? খারাপ ভাবে বলছি না, ঠিক আছে, যেটা বাস্তব সত্যি সেটাই বলছি। আজকে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার দীর্ঘ বিশ্বাস। এটা জানেন? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার দীর্ঘ বিশ্বাস। আবার ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, এই পারেতে সর্বসুখ আমার দীর্ঘ বিশ্বাস। নদীর এপারের লোক মনে করে ওই পারে সুখ বেশি, আর ওই পারের লোক মনে করে এই পারে সুখ বেশি। আসলে যেখানে আছেন ওখানেই সুখ বেশি। বুঝে গেল? তো পৃথিবীতে মানুষের যত রকম চাহিদা, যত রকম স্বপ্ন, সেটা ইএলএস এর মধ্যেই দেওয়া আছে। তাহলে আমরা অন্য কোথাও কেন যাব? এখানেই সবকিছু পাওয়া যাবে, তাহলে অন্য কোথায় কেন যাব? তাহলে এ দোকানে একটু মিষ্টি খাবো, ও দোকানে একটু মিষ্টি খাবো, আর 4 দোকানে বসে কমেন্ট করবো ওই দোকানের মিষ্টি খারাপ। দুটোই তো মিষ্টিই ছিল, টক তো ছিল না। তাহলে মিষ্টি মিষ্টি হয়, টক হয় না, তাহলে খারাপ কি করে হয়?
নাকি? তো এটাই মন দিয়ে কাজ করুন, কে থাকলো না থাকলো দেখার দরকার নেই। আমাদের দায়িত্ব বোঝাবো, দায়িত্ব বোঝাবো, তবে বারবার না, কিছুদিন বোঝাবো, তারপরে ছেড়ে দাও। তার জীবন উপরওয়ালা দেখবে, আমরা না। কারণ আমরা কর্ম দিতে পারি, কিন্তু কর্মফল সেই দেয়, সেটা হচ্ছে উপরওয়ালা। ঠিক আছে? আজকে ইএলএস অনেক কর্মী আছে যারা সত্যিকারের রাত দিন পরিশ্রম করছে, তার জন্য আমি কি ভাববো? আমি ভেবে কিছু হবে? তাদের জন্য আমি কথা দিচ্ছি, উপরওয়ালা ভাববে। কারণ আমার মধ্যে যদি বিন্দু মাত্র কোনো লোভনীয় ব্যাপার বা খারাপ উদ্দেশ্য থাকতো, তাহলে আমার মনে এতদূর আমি আসতে পারতাম না। আমি খোলা মনের মানুষ, যেটা মনের মধ্যে আসে পুরোটাই বলে দেয়। ঠিক আছে? যে আমাদের স্বপ্ন, আমাদের মিশন 2030, বেশি দিন টাইম নেই। 2030-এর মধ্যে আমরা পৃথিবীর ইতিহাসকে পুরো পাল্টে দিতে চলেছি, যেটা কেউ ভাবেনি। অনেকে বলে, আমি যখন মোবিলের ব্যবসা করেছিলাম, তো অনেকে বলে যে বাবুল স্যারের ক্ষমতা আছে যে কন্টেনার আনবে, মোবিলের কন্টেনার, যেটা বিদেশ থেকে আসে বলেছিল। আমিও তখন ভয় খেয়েছিলাম যে সত্যি আমার তো এত ক্ষমতা নেই যে কন্টেনার আনবো বাইরের দেশ থেকে, ক্ষমতা নেই। আমি তখন মানে ইঁদুরের মতো লুকোচুরি খেলছিলাম, সে ছিল বিড়াল, আমি ইঁদুরের মতো গর্তে ঢুকে গেছিলাম যে দেখি। তারপরে গর্তে গিয়ে একটা জিনিসই ভেবেছিলাম যে চেষ্টা তো করা যায়, কি হয় দেখি। আজকে আমাদের কোম্পানি ইরান থেকে ইম্পোর্ট করে মাল নিয়ে আসছে কন্টেনার করে, সেই ব্যক্তি আগে গর্তের মধ্যে, আমরা বাইরে। আর যে রেটে আমরা মাল দিচ্ছি, তার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই এই রেটে মোবিল দিয়ে কোনোদিন মার্কেটে নিয়ে যাবে, স্বপ্নেও ভাবিনি। তার আর আমার রেটের মধ্যে 50 টাকার ফারাক আছে লিটারে, 50 টাকা লিটারে ফারাক। মানে আমাদের যদি 10,000 লিটার মাল সেল হয়, তাহলে 50 টাকা করে লিটারে ধরে দেখেন কত হয়, ভাবেন একবার কতটা ফারাক। তো বেশি দিন টিকবে না। আমরা এত দ্রুত কাজ করছি, আমাদের ডিলাররাও আছে, পিছনে বসে আছে, খাবিরুল ভাই আছে, খুব ভালো কাজ করে। ঠিক আছে? তো মেন ব্যাপার দেখুন, খাবিরুল ভাই কিন্তু বেশি শিক্ষিত না, কিন্তু তার ট্যালেন্ট আছে, যে একটা মার্কেটে গিয়ে মাল কিভাবে সেল করতে সেটা জেনে গেছে। ঠিক আছে? তো উনি অনেক বড় হবে, আমরা সাপোর্টে আছি, আরো যত বড় হতে পারে আমরা সাপোর্ট করছি কিনা, দেখো ওনার মুখ থেকেই শোনো। ঠিক আছে? তো এই মুক্ত ছাড়ালে তো হবে না। গল্প বললাম, এর মানে কে বুঝেছেন? আচ্ছা আচ্ছা, ম্যাডাম বলেন। সেটাই। তো ম্যাডামের জন্য একটা হাততালি। ঠিক আছে? আর শুধু মন থেকে চাইলে হবে না, সেটা দেখা যাচ্ছে আমি আজকে বাড়ি গিয়ে চাইলাম, তপস্যা করলাম, কালকে আবার ভুলে গেলাম, কালকে আবার অন্য না। আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, আপনি বুঝেছেন, আমি বুঝতে পেরেছি। এবারে এইটা কন্টিনিউ 1 বছর যদি থাকে, কন্টিনিউ 1 বছর, হ্যাঁ বলুন। সেটাই। ঠিক বসুন। তো ওনার জন্য একটা খেলা। ঠিক আছে? দেখুন, উনি একটা ভালো কথাই বলেছেন যে শুধু মন থেকে চাইলাম সেটাও হয় না, তার সঙ্গে করণীয় কাজটাও করতে হবে। বুড়ির কঠোর পরিশ্রম তপস্যা ছিল বলেই ডাক্তারকে তার বাড়িতে চলে এসছে, এবং ডাক্তার নিজেও জানে না যে কোথায় যাচ্ছে। প্রথমে প্লেন মিস হয়ে যাচ্ছিল, তারপরে প্লেনটা তো পেলো, প্লেন ঝড় ঝামটার জন্য বন্ধ হয়ে গেল, এয়ারপোর্টে নামলো, এয়ারপোর্ট থেকে আবার প্লেনেই যেতে পারতো, কিন্তু তাকে গাড়ি ধরতে হয়েছে, গাড়ি ধরে পথ ভুল করেছে, তারপরে আবার হেঁটে হেঁটে তার বাড়ি চলে গেল। এটা কিন্তু একটা মারাত্মক ঘটনা। এটা ভেবে দেখেন, মানে উপরবেলায় কিন্তু তাকে সব এই বাধা বিপত্তি দিয়ে সেখানে নিয়ে গেছে। ঠিক আছে? এরকমও তো হতে পারতো যে প্লেনে করে যাচ্ছে, প্লেনের দরজা খুলে ওখানে পড়ে গেল, হতে পারতো, কিন্তু না, উপরবেলার সঙ্গে সিস্টেমে চলে। ঠিক আছে? আমরা যেটা ভাবি সেটা হবে না, তিনি যেটা ভাবে সেইভাবে চলে। মানুষ যাতে বুঝতে না পারে এমন ভাবে নিয়ে যাবো একে। ডাক্তার নিজেও বুঝতে পারেনি, তারপরে ডাক্তারের বিশ্বাস আসলো যে উপরওয়ালা বলে কিছু আছে, এবং সেটা আমি আজকে বুঝতে পারি। এটা ডক্টর রমানন, আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন। এটা তো সত্যি ঘটনা অবলম্বন, এবং উনি চিকিৎসা করার পরে বাচ্চাটা সুস্থ হয়ে যায়, এবং বিনা খরচেই চিকিৎসাটা করে দেয়। যে উপরবেলা যখন আমাকে এনেছে, কিছু করার জন্য এনেছে, এনার থেকে আমি ফিজ নেবো না। আচ্ছা, ফিজ দেবে কোথার থেকে? সব শেষ তাই তো। এই হচ্ছে, আপনি যদি মন থেকে চান, এবং মন থেকে চাইলে হবে না, সেটা ধ্যানে চিন্তায় সবসময় যে আমি এটা হব, এটা হবে, তো উপরবেলা আপনার না সাথ দিয়ে দেবে, যে করেই দেয়।
না হলে আমার আর শান্তি নেই। ঠিক আছে, যখন আপনি ডাকছেন, কারণ আমরা কেউ ভাত খাচ্ছি, ঠিক আছে, ভাত খাতে কেউ নাম করলে আমাদের হ্যাকছি হয়তো শুনেছি। তা আমরা যখন এই পৃথিবীতে 700 কোটির উপরে লোক আছে, যখন উপরবেলার ডাকে, ও তো সবাই মিলে ডাকছে, যখন হ্যাকছি তো হবেই সবসময়। তো এই যখন এই সবসময় ডাকি না, ওনারও অসুবিধা হয়, বলছে বারবার ডাকা থেকে একটা দিয়ে দেয়, তো কদিন চুপ থাক অন্তত, ঠিক আছে, এরকম বিষয়। তো মন দিয়ে কাজ করেন, একের পর এক সাকসেস নেন। সুবিধা অসুবিধা আমরা দেখবো, অবশ্যই দেখছি। আর 26 তারিখ থেকে 30 তারিখ টোকেন দেওয়া হবে, ঠিক আছে। কুপনের ব্যাপারটা বলেছিলাম, যারা যে কাজ করেছেন এই মাসে। আর অ্যাটমটা 100 টাকার যে কুপন কাটছিলেন, 100 টাকারই কাটবেন, কিন্তু 100 টাকারই মাল পাবেন, আগের কুপন গুলো কিন্তু না। নতুন যেটা হচ্ছে, সামনের মাস থেকে আবার অ্যাটম চালু হবে, এবং এবার সেই লেভেলই চালু হবে, সবাই কিনবে। কারণ ডিয়ার লটারি কাটছে, কেউ কেটে দেখছে যে সন্ধ্যের পরে কিছু পড়ে না, ওটা একটা আলাদা বিষয়, ওটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমাদের এটা কোনো লটারি না, কিছু না, গিফট ভাউচার। আপনি 100 টাকার মাল নিচ্ছেন, একটা কুপন পাচ্ছেন, তাহলে আপনার শোধবোধ হয়ে গেল। ধরেন আপনি 10 টাকা দিলেন, একটা 10 টাকা সাবান নিলেন, তাহলে আমার কাছে কিছু পাবেন। আবার ওই টিকিটটা যদি আবার লটারি করে 1 লক্ষ টাকা পাওয়া যায়, তাহলে এটা তো ভালো জিনিস। এটা কিন্তু যারা মুসলমান ভাই আছে, অনেকে বলবে এটা হারাম। এটা কিন্তু হারাম না, কারণ বিগ বাজারে আপনি বাজার করছেন, 10,000 টাকা দেওয়া হচ্ছে, আপনার 2,000 টাকা গিফট দিচ্ছে, সেটা যেমন হারাম না, তো এটাও তো হারাম না, বোঝা গেল? তো এটা কি গিফট, যে আমি 100 টাকার একটা মাল নিচ্ছি, যেটা দোকান থেকে কিনতাম সেটা কিছু পেতাম না, কিন্তু ইএলএস থেকে নিলে আমি একটা কিছু পেতে পারি, 1 লক্ষ টাকা পেতে পারি, এবং পাচ্ছে, অনেকে পাবে আগামী দিনে।